হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের ক্লাসে আলোচ্য বিষয় পরিসংখ্যান নবম দশম শ্রেণীর এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 2026-এর এসএসসি ব্যাচ তোমরা অবশ্যই জেনে রাখবা যে এই পরিসংখ্যান থেকে তোমরা চাইলে দুইটা সেশনের অ্যান্সার করতে পারবা। তো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আজকে আমরা পরিসংখ্যানের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হলো পরিসর, শ্রেণী সংখ্যা, গড়, মধ্য, প্রচুরক। এইটা আমরা ধরে নিচ্ছি পরিসংখ্যানের এক বেসিক লেভেল করবো। আশা করি আজকের ক্লাসটা করলে তোমরা খুব ভালো করে পরিসংখ্যানের বেসিকটা জানতে পারবে। শুরুতে আমরা পরিসর নিয়ে আলোচনা করি। পরিসর আমরা কোথায় ইউজ করব? পরিসরটা আসলে কি? পরিসর আমরা ইউজ করব, দেখো এই রিলেটেড কিছু সংখ্যা যদি থাকে 7, 10, 7, 12, 20, 15, 35, সাপোজ এই একটা নাম্বার দেওয়া আছে, বলছে এখানকার পরিসর নির্ণয় করো। যদি এরকম নাম্বারের ক্ষেত্রে পরিসর নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমাদেরকে এই নাম্বারগুলোর মধ্যে সর্বোচ্চ নাম্বার সিলেক্ট করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ নাম্বার 50। আমরা লিখে ফেলবো সর্বোচ্চ নাম্বার, সর্বোচ্চ মান, এবং এখানে সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান আমরা দেখতে পাচ্ছি 7। সর্বনিম্ন মান 7। আমাদের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করা শেষ। এখন আমরা পরিসর বের করব। পরিসরে আমরা একটি সূত্র জানি। সূত্রটা হলো পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান প্লাস 1 বা 1, যেখানে একটা ইউজ করলেই হবে। এখানে সর্বোচ্চ মান আছে 50 মাইনাস সর্বনিম্ন মান 7 প্লাস 1। 50 থেকে 7 বাদ দিলে থাকবে আমাদের 43 প্লাস 1, 44। এটা পরিসর। আমরা সব ক্ষেত্রেই পরিসরটা এভাবে বের করতে পারবো। এখন আসো শ্রেণী সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? শ্রেণী সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের শ্রেণী সংখ্যার সূত্র জানতে হবে। শ্রেণী সংখ্যা জিনিসটা কি সেটাই আমাদের মাথায় রাখতে হবে আগে। যেগুলো এইরকম ভাবে এলোমেলো উপাত্ত দেওয়া থাকবে, এই উপাত্তগুলোকে আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই শ্রেণী সংখ্যার প্রয়োজন হবে। শ্রেণী সংখ্যা মানে আমাদের জানতে হবে আসলে শ্রেণী ব্যাপ্তিটা ঠিক কত, আর এই শ্রেণী ব্যাপ্তির ব্যবধানের জন্য আমাদের মোট কতগুলো ঘর প্রয়োজন হবে। এই জন্য মূলত শ্রেণী সংখ্যা বের করা লাগে। আমরা দেখে নেব শ্রেণী সংখ্যার সূত্রটা কি। শ্রেণী সংখ্যা সমান সমান লেখা যায় পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এই শ্রেণী ব্যাপ্তিটা আসলে কি? শ্রেণী ব্যাপ্তি বলতে বোঝাচ্ছে তোমরা যে গণসংখ্যা নিবেশন সারণী আঁকতে যাচ্ছ, সেই গণসংখ্যা নিবেশন সারণীর ব্যবধানটা প্রতিটা শ্রেণীতে ঠিক কোন সংখ্যা থেকে স্টার্ট হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, এই সংখ্যাগুলো যে ব্যবধান, এটাই মূলত শ্রেণী ব্যাপ্তি। বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনে শ্রেণী ব্যাপ্তি বিষয়টা উল্লেখ করা থাকবে। বলবে শ্রেণী ব্যাপ্তি 5 ধরে তোমরা শ্রেণী সংখ্যা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, নয়তো বলবো শ্রেণী ব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। যদি উল্লেখ না থাকে তখন কি করবা? এটা নির্ভর করবে পরিসরের উপর। পরিসর যদি দেখবা যে 50 অপেক্ষা বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি শ্রেণী ব্যাপ্তি 10 ধরতে পারো। আর পরিসর দেখতেছো 50 অপেক্ষা মোটামুটি কম হচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি 5 ধরলেও হবে বা 10 ধরলেও যে ভুল হবে বিষয়টা এমন না। যদি শ্রেণী ব্যাপ্তি উল্লেখ না থাকে তুমি চাইলে যে কোনো কিছু ধরতে পারতেছো, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। আর যদি কোশ্চেনে উল্লেখ করে দেয় শ্রেণী ব্যাপ্তি 5 কিংবা শ্রেণী ব্যাপ্তি 10, সেই ক্ষেত্রে তোমাকে বলছে এইভাবে যে শ্রেণী ব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, বা শ্রেণী ব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ওই শ্রেণী ব্যাপ্তি 5 বললে এই শ্রেণী ব্যাপ্তি জায়গায় 5 ইউজ করতে হবে, শ্রেণী ব্যাপ্তি 10 বললে শ্রেণী ব্যাপ্তি জায়গায় 10 ইউজ করতে হবে। আমরা এই মান অনুযায়ী আমরা পরিসর পেয়েছিলাম কত? 44, 44। এক্ষেত্রে আমি এই মান নিয়েই আর শ্রেণীব্যাপ্তি 5 ধরে পরিসর বের করব। সেক্ষেত্রে কত হবে? 44 কে 5 দ্বারা ভাগ করতে হবে। পরিসর ছিল 44,
আর শ্রেণী ব্যাপ্তি ধরেছিলাম 5। যদি বলতো এখানে শ্রেণী ব্যাপ্তি 10 ধরো, 10 ধরে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো, এই ক্ষেত্রে তাহলে শ্রেণী ব্যাপ্তি এখানে কি ইউজ করতাম, 10 ইউজ করতাম। 10 ইউজ করতাম তাহলে অ্যান্সার আসতো 4.4। 4.4। লক্ষণীয় বিষয় এখানে ভালো করে লক্ষ্য করো যে এই শ্রেণী সংখ্যা মূলত আসলে বোঝাই হলো আমি মোট কয়টা শ্রেণী করব, যে শ্রেণীর মধ্যে আমি গণসংখ্যা নির্বাচন সারণীটা তৈরি করব। ঠিক আছে, এক্ষেত্রে 4.4 মানে 4-এর একটু বেশি শ্রেণী প্রয়োজন। 4-এর একটু বেশি গেলেই আমরা মূলত 5টা শ্রেণী আঁকতে হবে। এই 4.5টা বা 4-এর একটু বেশি শ্রেণী আঁকা কোনোভাবে আমাদের দ্বারা পসিবল না। তাই এইটাকে আমরা লিখতে পারি যে এটা মূলত 5-এর সমান। যেহেতু 4-এর একটু বেশি, এখানে 4.1 বললেও আমি 5 লিখতাম, কারণ 4-এর একটু বেশি বলতে বোঝাচ্ছে আমি একটু বেশি আমি কখনোই শ্রেণী সংখ্যা আঁকতে পারবো না, অবশ্যই আমাকে 5টা আঁকতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে যেভাবেই হোক না কেন, যদি শ্রেণী সংখ্যা তোমরা এখানে 7.1 পাইতা আর লিখতা এখানে কি সর্বসমান, লিখতা তোমরা 8। যদি পাইতা 9.1 বা 9.5 তাও লিখতা এখানে 10, লিখতা 10। আশা করি বুঝতে পারছো শ্রেণী সংখ্যা এই জিনিসটা কখনো দশমিক অ্যালাউ করে না। ঠিক আছে, যা পাচ্ছ তার চেয়ে 1 ঘর বাড়ায় নিতে হবে। যদি ডিরেক্টলি 10 পাইতা তাহলে আর বাড়ানোর প্রয়োজন ছিল না, কারণ দশমিক এখানে নাই, 10টা ঘর করলে তোমার এখানে হয়ে যাচ্ছে। আশা করি শ্রেণী সংখ্যার বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছে। এখন দেখবো গড়, যে গড়টা নৈর্ব্যক্তিকের বেশি পরিমাণে আসে। এই গড়ের কিন্তু তোমাদের এই পরিসংখ্যান চ্যাপ্টারে যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম, ওই গড়গুলোর ক্ষেত্রে গাণিতিক গড় একটা আছে আর সংক্ষিপ্ত পদে গড় আছে, ওটা বিস্তারিত। ঠিক আছে, ওটা হলো শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। শ্রেণী বিন্যস্ত উপাত্ত ছাড়া যদি যদি অবিন্যস্ত উপাত্ত হয় সেক্ষেত্রে গড় নির্ণয়ের সূত্রটা কি, সবগুলো সংখ্যা যতগুলো না এই আমরা এইখান থেকে গড় করতে পারি, দেখো এইখানে যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার যোগ করে ফেলবো। যোগ করে এই যোগফলকে এই মোট কয়টা নাম্বার আছে কাউন্ট করে ঠিক তত সংখ্যা দ্বারা ভাগ করব। দেখো এখানে 7, 10, 7, 12, 20, 50 আর কত আছে 35 আছে। তো এই সবগুলো সংখ্যা যোগ করলে যোগফল যা আসবে এই যোগফলকে, এই সংখ্যাগুলো যোগফলকে যদি আমরা এই সংখ্যা দ্বারা এই সংখ্যা মোট কয়টা সংখ্যা আছে দেখো তো 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 দ্বারা ভাগ করি তাহলে এটা কি পেয়ে যাবো, তাহলে পাবো হলো গড়। গড় বলতে বোঝাচ্ছে কি, যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলো আমাকে যোগ করতে হবে, যোগ করে যতগুলো নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে ওই নাম্বার দ্বারা আমাকে ভাগ করতে হবে যোগফলকে। আবার এখানে যদি আমি এক্সট্রা আরো একটা সংখ্যা দিতাম 0, তাহলে আমি কি করতাম, যোগফলে কিন্তু কোনো রকম চেঞ্জ হতো না। আমরা জানি যোগ 0 এমন একটা নাম্বার যেটা যোগ করলে কোনো রকম পরিবর্তন করতে পারে না এবং বিয়োগ হলেও কোনো রকম পরিবর্তন করতে পারে না। কিন্তু যোগফলের পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, কিন্তু এই 0 একটা নাম্বার মনে রাখতে হবে, এটা একটা সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে এই নাম্বারটাকে এখানে আমি 7 জায়গায় এখন 8 কাউন্ট করবো, এন্ড 7 লিখলে আমার অ্যান্সারটা ভুল আসবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে আমরা শিখবো মধ্যক। মধ্যকের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো, বলছে এটা আমার উদ্দীপক এই নাম্বারগুলোর মধ্যক বের করো। ঠিক আছে, বা এই উপত্যকার সময় মধ্যক কত, আমাদের কোশ্চেনে এমনটা বলছে। তো এই উপত্যকার সময় মধ্যক বের করতে গেলে আমাকে জানতে হবে মধ্যকের সূত্রগুলো আগে। অবিন্যস্ত উপত্যকার ক্ষেত্রে মধ্যকের সূত্র 2টা। এই মধ্যকটা নির্ভর করে n এর উপর, মানে মোট সংখ্যার উপর, যাকে গণসংখ্যা বলবো। মোট গণসংখ্যা যদি জোড় সংখ্যা হয় সেক্ষেত্রে মধ্যকের সূত্র একরকম, আর বিজোড় সংখ্যা হলে মধ্যকের সূত্র একরকম হবে। ধরে নিলাম এটা একটা বিজোড় সংখ্যা, n যদি বিজোড় হয়, বিজোড় হলে সূত্রটা হবে n+1/2 তম পদের মান বা এততম পদ। যদি n জোড় হয় সেক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্রটা হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এইটা হলো আমার জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক, এটা হলো বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক। তা আচ্ছা, এখানে লক্ষ্য করি এই সূত্রগুলো জানার পর আমাকে কি করতে হবে, মধ্যক যখন বের করতে হবে কোনো উপাত্তের, এরকম ভাবে অবিন্যস্ত উপাত্তের মধ্যে বের করতে হলে অবশ্যই এই নাম্বারগুলোকে
দেখতে হবে যে সাজানো আছে কিনা। যদি সাজানো না থাকে তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজিয়ে নেব। কি করলাম, এটা মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা সাজিয়ে ফেলবো। মানের ঊর্ধ্বক্রম ভাবে সাজাতে গেলে আমি এটাকে এইভাবে সাজাতে পারি 7, তারপরে আবার কি আছে 7, তারপরে 10, তারপরে 12, তারপরে 20, তারপরে 35, তারপরে আছে 50। আচ্ছা, এটা মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। এই ক্ষেত্রে এরপরের কাজ হলো আমি সংখ্যাগুলো মোট কয়টা সংখ্যা দেখবো, 1 2 3 4 5 6 7টা। 7টা অবশ্যই এটা কি নাম্বার, বিজোড় সংখ্যা, তাই না? n ইকুয়াল, এই ক্ষেত্রে n ইকুয়াল পাচ্ছি আমি 7, যা বিজোড় সংখ্যা। এই ক্ষেত্রে বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যের সূত্র আপনি করবো কোনটা, এইটা। আমরা জানি n যদি বিজোড় হয় তার মধ্যের সূত্র ইউজ করব n + 1/2 তম পদ। তাহলে দেখো মধ্য কি হবে, n + 1/2 তম পদ। n এর মান কত, 7, 7 + 1/8, 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 4। তাহলে 4তম পদ, 4তম পদটা পাচ্ছ হলো তোমরা মধ্য। 4তম পদ আমি খুঁজে দেখতে হবে, 1 2 3 4, 4তম পদ কত, এখানে 12। তাহলে এই সংখ্যাগুলোর মধ্য কত, 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে সেম যদি জোড় সংখ্যা হতো তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে এই সূত্রে অ্যাপ্লাই করে আমাকে মধ্য খুঁজে বের করা লাগবে। এখন আমাদের আজকের ক্লাসের শেষ অংশ আমরা শিখবো প্রচুরক। প্রচুরক জিনিসটা কি, প্রচুরক আমরা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্রচুরক বলতে আমরা নরমালি যদি চিন্তা করি প্রচুর পরিমাণে বা বেশি পরিমাণে যে জিনিসটা আছে সেটা আমাদের মূলত প্রচুরক। দেখো এই নাম্বারগুলো যদি প্রচুরক বের করতে বলে তাহলে এখানকার প্রচুরক কত, খুব সহজে তোমরা বুঝতে পারছো। এখানে প্রচুরক যদি বের করতে বলে তাহলে হবে 7, কারণ 7 আসছে 2 বার, বাকি সব সংখ্যাগুলো একবার করে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে প্রচুরক হবে 7। যদি এখানে আমি আরেকটা সংখ্যা বাড়াইলাম, 10 আরেকটা দিলাম, সেক্ষেত্রে প্রচুরক এখানে কত হবে তোমরা বলতে পারবা? এখানে প্রচুরক হবে 7 এবং 10 দুইটাই। এখানে সর্বাধিক গণসংখ্যা 2 ইউজ করা হয়েছে, 7 এর ক্ষেত্রেও আছে 10 এর ক্ষেত্রেও আছে। এখানে প্রচুরক হলো দুইটা, 10 এবং 7। এছাড়া প্রচুরকের জন্য যদি শ্রেণী বিন্যস্ত উপাত্ত থাকে সেক্ষেত্রে প্রচুরক কিভাবে বের করা লাগে সেই সূত্রটা আগে দেখে নেব। প্রচুরকের সূত্রটা হলো L plus F1 by F1 plus F2 গুণ H। এটা হলো প্রচুরকের সূত্র, ঠিক আছে? প্রচুরকের সূত্রে কোনটা কি অংশ আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখি নিই। লক্ষ্য করো, তাহলে এখানে প্রচুরক কত, যদি এই কোশ্চেনটা হয় এরকম বলছে যে এই উপাত্তের প্রচুরক কত, প্রচুরক নির্ণয় করো। এক্ষেত্রে দেখো আমরা সূত্র জানি এইটা, প্রচুরকের সূত্র হলো L plus F1 by F1 plus F2 গুণ H। L কি, L হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমাদের জানতে হবে আসলে প্রচুরক শ্রেণী কোনটা, তার নিম্ন সীমা বা কি। F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। H হলো শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এখানে শ্রেণী ব্যবধান ইউজ করা হয়েছে 21 থেকে 30 যেহেতু সংখ্যাগুলো আছে আমরা হাতের আঙুলে কাউন্ট করবো, একদম 21 থেকে শুরু করবো। 21 থেকে 30 যদি সংখ্যা কাউন্ট করি আমরা দেখতে পাবো এখানে 10টা সংখ্যা আছে। তো এই ক্ষেত্রে আমরা
আমি এই এল নিয়ে আগে কথা বলি। এলটা হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আমাকে জানতে হবে প্রচুরক শ্রেণী কোনটা এবং তার নিম্ন সীমাটা কি। এখানে প্রচুরক শ্রেণী হলো যে সর্বাধিক গণসংখ্যা যেটা থাকবে সেই শ্রেণীটাই হবে প্রচুরক শ্রেণী। এখানে সর্বাধিক গণসংখ্যা কত? 12। তাহলে এর 12 কোন শ্রেণীতে অবস্থিত? 41 থেকে 50 শ্রেণীতে অবস্থিত। লিখবা এখানে সর্বাধিক গণসংখ্যা যা 41 থেকে 50 শ্রেণীতে অবস্থিত। সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 41 থেকে 50। এখন আমরা প্রচুরক নির্ণয় করতে পারি। প্রচুরের সূত্র অ্যাপ্লাই করব। প্রচুরক সূত্র কি? L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। এখানে দিয়ে মানগুলো আমরা লিখে ফেলবো। L প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী হলো 41 থেকে 50। এর নিম্ন সীমা কোনটা? অবশ্যই 41। এটা হলো নিম্ন সীমা, এটা হলো উচ্চ সীমা। তাহলে এর মান কত পাইলা? 41। F1 আমি বলেছিলাম কি? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো 12 বিয়োগ পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা। তাহলে এটা হচ্ছে F1। 12 থেকে 7 বিয়োগ করবো। 12 বিয়োগ কত? 7। তাহলে অ্যান্সার আসতেছে 5। F2 প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। F1 ছিল পূর্ববর্তী, এটা হলো পরবর্তী। তাহলে 12 থেকে বিয়োগ দেব 10। তাহলে অ্যান্সার হবে 2। এই শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কত? 21 থেকে 30, 31 থেকে 40 এগুলো ব্যবধান হলো, শ্রেণী ব্যবধান হলো 10। মানগুলো বসায় দাও এখানে। এল এর মান কত? 41 প্লাস F1 এর মান 5, F1 এর মান 5 প্লাস 2 গুণ এইচ হলো 10, 5 10 50, 41 প্লাস 5 আর 10 গুণ করলে হবে 50, আর নিচে আছে 5 আর 2 যোগ করলে হবে 7। 50কে যদি 7 দ্বারা ভাগ করো তাহলে আসবে 7 সামথিং। তাহলে 41 আর 7 যোগ করলে মূলত আসবে এখানে 48 পয়েন্ট সামথিং অ্যান্সারটা। তোমরা এখানে ক্যালকুলেশন করে ফেলবা। তো এটা হলো তোমাদের প্রচুরক। আশা করি এইটা করলে তোমরা বাকি প্রচুরকগুলো খুব ইজিলি ভাবে করতে পারবা। আর এটা জিনিস মাথায় রাখা অবশ্যই উচিত যে অনেকে দেখা যায় যে প্রচুরক করার সময় ওই মূর্ধক বা সংযুক্ত হতে গড় বা গাণিতিক গড় করার জন্য যে সারণী তৈরি করা লাগে, তো প্রচুরক করার সময় অনেকে তৈরি করে ফেলে আর কি ভুলে, বা তাদের মনে থাকে না। মনে রাখার বিষয় হলো প্রচুরকের জন্য কোনো রকম সারণীর প্রয়োজন নেই। কারণ প্রচুরকের জন্য যে যে মানগুলো আমার দরকার সেগুলো এই যে শ্রেণীব্যাপ্তি আর হলো গণসংখ্যার মধ্যেই আমাদের আছে। এই জন্য কোনো এক্সট্রা কোনো সারণীর প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আশা করি আজকের ক্লাসে সবকিছু তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য আজকের ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে। অবশ্যই বাসায় এই অংশগুলো আজকে যে বেসিক আলোচনাগুলো করা হয়েছে এগুলো নিয়ে প্র্যাকটিস করবো। তোমাদের এই বেসিকগুলো তোমরা আস্তে আস্তে রিকভার করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।